রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সেই ভয়াবহ ট্র্যাজেডির ১ বছর পূর্ণ হলো আজ। গত বছরের ২১শে জুলাই দুপুরে শিশুদের হাসি আনন্দে মুখর স্কুল প্রাঙ্গণ পরিণত হয় মৃত্যুপুরীতে। বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে পাইলট, শিক্ষার্থী ও শিক্ষক সহ ৩৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে। মর্মান্তিক ওই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। দগ্ধ শিক্ষক, শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠান ঘটনাস্থলের আশপাশে উপস্থিত স্থানীয়রা। সবচেয়ে বেশি ভর্তি করা হয় রাজধানীর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দুর্ঘটনার খবর পেয়ে মাইলস্টোন স্কুল ও হাসপাতালে ছুটে যান শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের স্বজনরা। বিভীষিকাময় ওই দিনের ভয়ঙ্কর স্মৃতি এখনও তাড়া করে বেঁচে যাওয়া শিক্ষার্থীদের। বৃষ্টি ও উজানের পানিতে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চল। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, বীজতলা, পাট ও মৌসুমি ফসলের ক্ষেত। সকাল ৬টায় কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ৫৪ সেন্টিমিটার, শিমুলবাড়ি পয়েন্টে ৫৬ সেন্টিমিটার, কাউরিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ৩৬ সেন্টিমিটার এবং পাটেশ্বর পয়েন্টে দুধকুমারের পানি ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গত ২৪ ঘন্টায় গাইবান্ধার তিস্তা নদীর পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যা বিপদসীমার ৩৬ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া করতোয়া ও ঘাঘট নদীর পানি বাড়ছে। এই পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। নওগাঁর প্রধান দুটি নদী আত্রাই ও ছোট যমুনার পানিও বাড়তে শুরু করেছে। গাইবান্ধার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হচ্ছেন আতোয়ার রহমান রানা। রানা, গাইবান্ধায় নদ নদীর পানি কতটুকু বেড়েছে আর সেখানে অবস্থা আমাদের জানান। যেমনটি জানাচ্ছিলেন যে গাইবান্ধার যে সব কয়েকটি নদ নদী রয়েছে, তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, কস্তা এবং ঘাঘট নদীর পানি কিন্তু আবারও বহু করে বাড়ছে। এই নদ নদীগুলো আসলে কখনো পানি কমছে, কখনো পানি আসলে বাড়ছে। গত ২৪ ঘন্টার কথাই যদি আমি বলি, গাইবান্ধার যে তিস্তা নদী রয়েছে সেই তিস্তা নদীর পানি কিন্তু প্রায় ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যদিও এখনো বিপদসীমার নিচে রয়েছে। এছাড়া যমুনা, ব্রহ্মপুত্র নদীর পানিও কিন্তু বৃদ্ধি পেয়েছে প্রায় ১৫ সেন্টিমিটার। সেই পানি এখন কিন্তু ৫২ সেন্টিমিটার নিচে প্রভাবিত হচ্ছে। এছাড়া ঘাঘট এবং কস্তা নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধির ফলে কিন্তু গাইবান্ধার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এই প্লাবিত হওয়ার ফলে কিন্তু নিম্ন অঞ্চলের তিল ক্ষেত, পাট ক্ষেত থেকে শুরু করে নানা ফসলের জমি কিন্তু আসলে পানির নিচে নিমজ্জিত হয়েছে। পাশাপাশি কিন্তু এই পানি বাড়া এবং পানি কমার কারণে কিন্তু বেশ কিছু এলাকায় কিন্তু ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে, যার ফলে কিন্তু অনেকেই কিন্তু বাস্তুহারা হচ্ছে। পাশাপাশি বেশ কিছু কিন্তু আসলে ফসলের মাঠ আসলে এই নদী গর্ভে কিন্তু আসলে বিলীন হয়ে যাচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসলে এই পানি বাড়া এবং পানি কমার কারণে কিন্তু এই নদী ভাঙনটা আসলে দেখা দিয়েছে। তারা আর একটি বিষয় জানিয়েছে যে সেটি হচ্ছে এই গাইবান্ধায় যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে একটু স্বাভাবিকভাবে একটু বন্যার সম্ভাবনা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে, যার ফলে কিন্তু চরাঞ্চল থেকে শুরু করে গাইবান্ধা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি এবং ঢাকাটা এলাকায় কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়েছে। এতে কিন্তু ভোগান্তি আসলে কিন্তু বেড়েছে সেই এলাকাগুলোতে। পাশাপাশি আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আসলে যেমনটি জানিয়েছেন যে আসলে চরাঞ্চল থেকে শুরু করে নিম্ন অঞ্চলে যারা আসলে পানিবন্দী হয়েছে, পাশাপাশি যারা নদী ভাঙনের কবলে পড়েছে তাদেরকে কিন্তু আর্থিকভাবে ত্রাণ সহযোগিতাও তারা কিন্তু আসলে আশ্বাস দিয়েছে। তো এই ছিল আমার কাছে গাইবান্ধার পানি বৃদ্ধির সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আতোয়ার রানা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক দলের নেতারা। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। পরে স্থানীয় সরকার মন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৩১ দফা এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার। সরকার গঠনের পর প্রথমবারের মতো সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া ৪১টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সরকারের সাম্প্রতিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, শরিক দলগুলোর প্রত্যাশা ও পরামর্শের পাশাপাশি জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি সরকার। ৩১ দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেটা অক্ষরে অক্ষরে পালন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না, তবে পারস্পরিক আলোচনার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি। যে আইন হয়েছে, সেই আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি, তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আলোচনা করব। এছাড়া উগ্রবাদের বিরুদ্ধে বিএনপি ও শরিক দলগুলো কাজ করছে বলে উল্লেখ করেন মন্ত্রী। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিটির হাতাহাতির ঘটনায় রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছে রাবির শিক্ষার্থীরা। রশিদ ছাড়া যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতিবাদ করার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে টিটিদের বিরুদ্ধে। এর প্রতিবাদে আজ সকালে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা। তারা ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থী ফুরকার উদ্দিন জানান, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফিরছিলেন তিনি। এ সময় যাত্রীদের কাছ থেকে রশিদ ছাড়াই টিটিরা টাকা আদায় করায় এর প্রতিবাদ করেন তিনি। এজন্য তাকে মারধর করেন টিটিরা। সোমবার রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইউসুফ আদনান। কথা বলবো তার সাথে। আদনান, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি বলছেন? আসিফ, আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ রয়েছে তার পাশে যে রেল লাইন, এই রেল লাইনে আমরা অবস্থান করছি। গতকাল রাতে, দিবাগত রাতে এক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী ফুরকান উদ্দিন, তিনি ঢাকা থেকে রাজশাহী আসছিলেন। এই সময় তিনি তার চোখের সামনে দেখেন যে কয়েকজন টিটি অবৈধভাবে টাকা দিচ্ছেন এবং রসিদ দিচ্ছেন না। এর প্রতিবাদ করায় এই আইন বিভাগের ফুরকান উদ্দিনের সাথে এই টিটিরা মারধর করে এবং এর প্রতিবাদেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দল শিক্ষার্থী রয়েছে, তারা এসে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ। 8টা থেকে তার রেল লাইন হয়ে অবস্থান করে এই বিক্ষোভ করছেন এবং আমরা দেখছি এই বিষয়টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসেছেন এবং কিছুদিন আগে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার এসেছেন, তারাও কথা বলছেন এবং রেল কর্তৃপক্ষ এই বিষয়টার সমাধানের আসলে চেষ্টা করছেন। ইতিমধ্যে রাজশাহী রেল স্টেশনে 2টি ট্রেন আটকা পড়ে রয়েছে এবং আমরা দেখছি যে তাদের যে দাবি তারা আদায় করবেন বলে জানিয়েছেন এবং তারা বলছে যে তিনি এই অবৈধ লেনদেনের সাথে জড়িত রয়েছে তার শাস্তি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রেল স্টেশন রয়েছে সেখানে আন্তঃনগর ইন্টারসিটি ট্রেনগুলো যাতে স্টপিং দেওয়া হয় সেই দাবিও আসলে তুলছেন এবং শিক্ষার্থী বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, অভিযুক্ত টিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তারা তাদের যে আন্দোলন তা চালিয়ে যাবেন এবং রেল অবরোধ থাকবে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। জি ইউসুফ আদনান, আপনাকে ধন্যবাদ।
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় নিরাপদ পানি, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে ৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছে নতুন এই প্রকল্পের কাজ। এটি বাস্তবায়ন হলে কুয়াকাটায় সুপেয় পানির সংকট কমবে, পাশাপাশি উন্নত হবে পর্যটন নগরীর পরিবেশ। পটুয়াখালীর কুয়াকাটায় আগত পর্যটক ও স্থানীয় বাসিন্দারা বছরের পর বছর ব্যবহার করছে আয়রনযুক্ত লালচে পানি। এসব পানি ব্যবহারের ফলে ক্যান্সার সহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ছে। সাগর বেষ্টিত এলাকা বিদায় আমরা ডিপ টিউবওয়েল বা স্যালোর মাধ্যমে ভালো কোনো পানি পাচ্ছি না। শ্যালো টিউবওয়েলের যে পানি, এটা আমরা তুলি 15 থেকে 20 ফিট নিচ থেকে। এই পানিটা প্রচুর দুর্গন্ধ, এ কারণে এটা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই পানিতে লিগনিন, ট্যানিন, আর্সেনিক সহ বিভিন্ন ধরনের ভারী ধাতু থাকে, যেগুলো মূলত কার্সিনোজেনিক এবং মানব স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ, এবং এগুলো পান করলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই কুয়াকাটা পৌর শহরে নির্মাণ করা হচ্ছে নিরাপদ পানি প্রকল্প। ইতিমধ্যে এ প্রকল্পের 20টি গভীর নলকূপ ও 1 কিলোমিটার ড্রেনেজ এলাকার কাজ শেষ হয়েছে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে, যেখানে আমাদের 4টা উৎপাদক নলকূপ থাকবে এবং আমাদের একটা সমন্বিত বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র হবে, এবং আমাদের পাইপ নেটওয়ার্কের কাজও চলমান, এবং আমাদের ভূমি অধিগ্রহণটা শেষ পর্যায়ে আছে। ভূমি অধিগ্রহণটা শেষ হওয়ার পরপরই আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম শুরু করব। 2021 সালে নিরাপদ পানির জন্য আরও একটি প্রকল্প নির্মাণ করেছিল পৌর কর্তৃপক্ষ। তবে সে প্রকল্পের এক ফোঁটা পানিও পৌরবাসী না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তো এর আগেও একটি প্রকল্প হয়েছে, এই প্রকল্পটিতে কোটি কোটি টাকা এখানে দুর্নীতি হয়েছে। সেই প্রকল্পটা কোথায় সেটা আমরা আজ পর্যন্ত দেখিনি। আগে যে আমরা যে এখানে যে পাইপ বসেছিল, পানির লাইন, সাপ্লাই লাইন করছিল, আসলে তো ওইটা আর কি বাস্তবায়ন হয় নাই। এখন যেটা করতেছে এটা যেন কুয়াকাটা সবাই আমরা পানিটা যেন পাই। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে কুয়াকাটার 1000 পরিবার পাবে নিরাপদ পানি। এছাড়া পর্যটকরা পাবে 1000 লিটারের নিরাপদ পানির একটি ওয়াটার ক্যারিয়ার। এছাড়া এই প্রকল্পের জন্য ইতিমধ্যে অধিগ্রহণ করা হয়েছে জমি। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সেই ভয়াবহ ট্র্যাজেডির 1 বছর পূর্ণ হলো আজ। গত বছরের 21শে জুলাই শিশুদের হাসি আনন্দে মুখর স্কুল প্রাঙ্গণ পরিণত হয় মৃত্যুপুরীতে। মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের হায়দার আলী ভবনের সামনে সকালে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। 2025 সালের 21শে জুলাই দুপুরে বিমানবাহিনীর F-7 প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে পাইলট, শিক্ষার্থী ও শিক্ষক সহ 36 জনের প্রাণহানির ঘটনা ঘটে। মর্মান্তিক ওই ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। দগ্ধ শিক্ষক, শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠান ঘটনাস্থলের আশপাশে উপস্থিত স্থানীয়রা। সবচেয়ে বেশি ভর্তি করা হয় রাজধানীর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দুর্ঘটনার খবর পেয়ে মাইলস্টোন স্কুল ও হাসপাতালে ছুটে যান শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের স্বজনরা। বিভীষিকাময় ওই দিনের ভয়ঙ্কর স্মৃতি এখনও তাড়া করে শিক্ষার্থীদের। এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী আলওয়ান খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলওয়ান, আমরা দেখলাম সকালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, এছাড়া আর কোনো আয়োজন আছে আমাদের জানান? আসিফ যেমনটি বলছিলেন, আমরা বর্তমানে অপেক্ষা করছি মাইলস্টোন স্কুলের উত্তরা যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে। এখানেই কিন্তু গত বছর 21শে জুলাই একদম 12টা কিংবা তার আগে মুহূর্তে একটি বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণকালে কিন্তু এখানে বিধ্বস্ত হয়, এবং বিধ্বস্ত হয় এই মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবন। আমাদের পিছনে যে ভবনটি দেখা যাচ্ছে, এই ভবনের একদম সামনেই কিন্তু বিধ্বস্ত, এবং ভবনটিও তখন ক্ষতিগ্রস্ত হয়, এবং ওই বিধ্বস্তের ঘটনায় কিন্তু 28 জন শিক্ষার্থী সহ মোট 36 জন অভিভাবক এবং পাইলট, বিমানের যে পাইলট, মোট 36 জন মানুষ নিহত হয়। এবং আমরা আজকে যে এসে দেখলাম যে আজকে সেই 1 বছর পূর্তি উপলক্ষে এখানের যে
অভিভাবক আছেন এবং শিক্ষক শিক্ষার্থীরা আছেন, তারা নিহতদেরকে স্মরণ করেছেন এবং তাদের প্রতি দোয়া মাগফিরাত কামনা করেছেন, এমনটা আমরা দেখেছি। এবং বিকেল 3টার দিকে হচ্ছে এখানে আরেকটি দোয়া মাহফিল হওয়ার কথা রয়েছে। সেখানে শুধু অভিভাবকরা অংশগ্রহণ করবে, তারা হচ্ছে তাদের যে নিহত স্বজন কিংবা তাদের ছেলে মেয়ে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা এবং হচ্ছে সহমর্মিতা দেখাবেন। আমরা এখানে শিক্ষকদের সাথে কথা বলেছি। যখন এখানে বিমান বিধ্বস্তের ঘটনার পরে প্রায় 3 মাস শিক্ষার্থীদের ভিতরে একটা ট্রমা কাজ করেছে। সেই ট্রমা কাটিয়ে ওঠার জন্য এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে তারা, এবং নানাভাবে এই ট্রমা যেন কাটিয়ে উঠতে পারে তাদের হচ্ছে মনোযোগকে ফিরিয়ে আনার জন্য অথবা তাদেরকে সেই ট্র্যাজেডি থেকে ফিরিয়ে আনার জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছে এই স্কুল। এমনটাই আমরা স্কুলের যে উপদেষ্টা তিনি আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া আমরা যদি বলি এই ঘটনায় এখনো যে শিক্ষার্থীরা আছেন, কিছু কিছু শিক্ষার্থী যখনই এখন আমরা দেখেছি আজকে সকালে, আমরা এখন কিছুক্ষণ আগেও দেখেছি এই সামনে উপর দিয়ে এই স্কুলটির ক্যাম্পাসটির উপর দিয়ে হচ্ছে বিভিন্ন যুদ্ধ বিমান যাচ্ছে। যখনই যুদ্ধ বিমান কিংবা অন্যান্য বিমান যায় তখন এখানের শিক্ষক এবং শিক্ষার্থী তারা হচ্ছে আতঙ্কিত হয়। এইরকম তথ্য আমরা তাদের কাছে কথা বলে আমরা জানতে পেরেছি। বৃষ্টি ও উজানের পানিতে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চল। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, বীজতলা, পাট ও মৌসুমি ফসলের ক্ষেত। সকাল 6টায় কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 54 সেন্টিমিটার, শিমুলবাড়ি পয়েন্ট 56 সেন্টিমিটার, কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি 36 সেন্টিমিটার এবং পাটেশ্বর পয়েন্টে দুধকুমারের পানি 14 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গত 24 ঘন্টায় গাইবান্ধার তিস্তা নদীর পানি 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যা বিপদসীমার 36 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া করতোয়া, ঘাঘট নদীর পানি বাড়ছে। এই পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। নওগাঁর প্রধান দুটি নদী আত্রাই ও ছোট যমুনার পানিও বাড়তে শুরু করেছে। রাজধানীতে বৃষ্টি হলে বিভিন্ন সড়ক ও ফুটপাতে নোংরা পানিতে তৈরি হয় জলাবদ্ধতা। এতে একদিকে পানিতে ভিজে নষ্ট হচ্ছে হকারদের বিক্রির পণ্য, অন্যদিকে ক্রেতা সংকটে বেচাকেনাও নেমে আসে শূন্যের কোঠায়। জলাবদ্ধতার এই চক্রে পড়ে চরম লোকসানের মুখে ক্ষুদ্র ব্যবসায়ীরা। বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন এলাকায় জমে যায় পানি, তার ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর ফলে সবচেয়ে বড় ধাক্কাটি খান রাজধানীর হকাররা। অল্পতেই তাদের পণ্য ভিজে যায়, ফলে মুখোমুখি হতে হয় লোকসানের। বৃষ্টির দিনে কেমন হয় বেচাকেনা, এমন প্রশ্নের উত্তর খুবই সংক্ষেপ, শূন্যের কোঠায়। ব্যবসায়ীরা জানান, জলমগ্ন রাস্তায় যেখানে ক্রেতা সাধারণত ফুটপাতে দাঁড়ানোরই সুযোগ পান না, সেখানে তারা কেনাকাটা করবেন কিভাবে? বৃষ্টির সময় তো এখানে হয়ই না, এটা বাইরে সাইড না, এটা তোমার রাস্তা, মেন রাস্তা। নর্মালি একটু বৃষ্টি হলে এখানে ডাইভার দোকানদারি তো অবস্থা শেষ। মনে করেন যেদিন বৃষ্টি হবে ওদিন আমাদের দোকানদারি নাই। 2 লাখ টাকার মাল বেচছে, এটি উড়াতে যাবে 2-3 বছর। শুধু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন তা নয়, দৈনিক বেতনে দোকানে কাজ করা শ্রমিকদেরও পড়তে হয় বিপাকে। বৃষ্টিতে বন্ধ থাকে তাদের মজুরি। একটু বৃষ্টি হলে মোটামুটি আধা ঘন্টা প্লাস যদি বৃষ্টি হয় তাহলে এখানে পানি জমে যায়, তখন আর আমাদের দোকান খোলা বা দোকানদারি করার সম্ভব হয় না। আমাদের বেতন মনে করেন যে আমাদের দৈনিকের বেতন দৈনিক দেয়, যদি আমরা দোকান না খুলতে পারি আমাদের মালিক আমাদের বেতন দিতে পারে না। সব দিক দিয়ে লস, আমাদের দোকানপাট খুলতে পারি না খুলতে পারলে হাজিরা পাবো। শুধু হকাররা নয়, রাজধানীর বিভিন্ন অলিগলিতে থাকা ছোটখাটো দোকানিরাও এই বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার ফলে ভোগান্তিতে পড়ছেন এবং ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একটু বৃষ্টি হলে এই মহলায় পানি ওঠে, মানে পানি ওঠে অনেক দিন যাবত। হ্যাঁ, আর এই বৃষ্টির কারণে দোকান বন্ধ ছিল 3 দিন। একটু বৃষ্টি হলে অনেক পানি হয়। বেচাকেনার উপরে আর যেমন 15-20 হাজার টাকা সেল আছে, আমাদের এটাই বেচাকেনাটা হয় না। আমরা ছোটখাটো দোকানদারি করি, মনে করেন এখানে খুব কষ্টের মধ্যে আছি ভাই। আকাশের মেঘে হয়তো প্রকৃতির রূপ ফেরে, কিন্তু মেঘ দেখলেই রাজধানীর হকাররা পড়েন শঙ্কায়। কখন বুঝি বৃষ্টিতে ভিজে তাদের কর্মস্থল? এমন পরিস্থিতিতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ সমস্যার স্থায়ী সমাধান চান এসব ব্যবসায়ীরা।
দেলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। 24শে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। এ সংক্রান্ত একটি আবেদন জমা হয়েছে ট্রাইব্যুনালে, যেখানে তাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর কথা উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই আবেদনের শুনানি হয়। তাকে বৃহস্পতিবার হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে গত 16 জুলাই সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে কথোপকথনের সূত্র ধরে 45 বছর পর গ্রেপ্তার হন মোজাফফর হোসেন। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী জুলাই হত্যাকাণ্ডের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার রয়েছেন। প্রসিকিউশন জানিয়েছে মোজাফফরকে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ও বিচারের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। সরকারি ব্যবস্থাপনায় আগামী বছর পবিত্র হজ পালনে খরচ হবে ন্যূনতম 5,05,648 টাকা, আর বেসরকারিভাবে হজ পালনে খরচ হবে 5,13,648 টাকা। আজ সচিবালয়ে আগামী বছরের জন্য এই হজ প্যাকেজের ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সরকারি মাধ্যমে 2টি প্যাকেজ নির্ধারণের কথা জানিয়েছেন তিনি। এর মধ্যে হজ প্যাকেজ 1-এর খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ 2-এর খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। অন্যদিকে হজ এজেন্সির মাধ্যমে হজ যাত্রীদের জন্য বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,13,648 টাকা। বৃষ্টি ও উজানের পানিতে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার নদের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চল। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, বীজতলা, পাট ও মৌসুমি ফসলের ক্ষেত। সকাল 6টায় কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 54 সেন্টিমিটার, শিমুলবাড়ি পয়েন্টে 56 সেন্টিমিটার, কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি 36 সেন্টিমিটার এবং পাটেশ্বর পয়েন্টে দুধকুমারের পানি 14 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গত 24 ঘন্টায় গাইবান্ধার তিস্তা নদীর পানি 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যা বিপদসীমার 36 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া করতোয়া ও খাঘট নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধির ফলে নিচু এলাকাগুলো নতুন করে প্লাবিত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। নওগাঁর প্রধান 2টি নদী আত্রাই ও ছোট যমুনার পানিও বাড়তে শুরু করেছে। বগুড়া ও মাগুরায় পানিতে ডুবে 5 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ভাই বোন সহ 3 শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার ভালতা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় 3 শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ শিশু জ্যাকিরুলকে পানিতে ভাসতে দেখে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পরে শিশু তানজিদ ও ফাতেমা সুরাইয়ার মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। এদিকে সকালে মাগুরার মোহাম্মদপুর উপজেলার মৌসা গ্রামে চাচাতো ভাই বোন রাইসা ও রাবিয়ার নিথর দেহ বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশে গ্যাসের সরবরাহ কমে গেছে। ফলে রাজধানীর মিরপুরের কিছু এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানেও গ্যাসের চাপ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের তথ্য মতে দেশে আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহের জন্য মহেশখালীতে 2টি ভাসমান টার্মিনাল রয়েছে। 2টি টার্মিনাল থেকে 100 থেকে 105 কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হলেও হঠাৎ কারিগরি ত্রুটির কারণে সরবরাহ কমে গেছে 60 কোটি ঘনফুটের নিচে। এতে কমে গেছে পাইপলাইনে গ্যাসের চাপ। আগামী 25 জুলাই থেকে চট্টগ্রাম জেলার সকল সরকারি দপ্তরসমূহে শুরু হবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। দুপুরে সার্কিট হাউসে সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় সিটি মেয়র বলেন, চট্টগ্রাম নগরীতে প্রতিদিন 3200 মেট্রিক টন ময়লা উৎপাদন হয়। যত্রতত্র ময়লা আবর্জনা, অপচনশীল বর্জ্য ফেলার কারণে 1000 মেট্রিক টন ময়লা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এগুলো ড্রেন নালা হয়ে কর্ণফুলী ও হালদা নদীকে দূষণ করছে। নাগরিক সচেতনতা গড়ে না উঠলে যেখানে সেখানে ময়লা ফেলার অভ্যাস পরিবর্তন হবে না বলেও মন্তব্য করেন মেয়র।
সিএনজি গ্যাস বিক্রির কমিশন বাড়ানোর দাবিতে ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী 30 জুলাই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত দেশজুড়ে সিএনজি স্টেশন বন্ধ রাখার কথা জানান তারা। মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। দাবি পূরণ না হলে 23 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কথা জানান সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে বলা হয় 30 জুলাই দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। এর মধ্যে সরকারের সঙ্গে আলোচনা চলবে। প্রতি ঘনমিটার সিএনজি বিক্রির কমিশন 8 টাকা থেকে বাড়িয়ে 13 টাকা 96 পয়সা নির্ধারণ করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার মেজর মোজাফফর হোসেনকে 23 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে তার যোগাযোগ ছিল। আদালতকে প্রসিকিউশন এই তথ্য জানানোর পর আজ এই নির্দেশ দেওয়া হয়। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এই ঘটনায় তৎকালীন মেজর মোজাফফর হোসেনকে সম্প্রতি রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই হত্যাকাণ্ডের পরপরই তিনি সেনাবাহিনী থেকে পালিয়ে গিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, বর্তমানে সেনা হেফাজতে থাকা সাবেক ওই মেজরের সঙ্গে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর যোগাযোগ ছিল। বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন। মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার পিএ তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে এবং সেই কথোপকথনের মধ্যে আরেকজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম। এই সূত্র ধরে এই জন্ডু নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো, তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। তার সাথে মাসুদ উদ্দিন চৌধুরীর গত 16 বছরে তার নানান সম্পৃক্ততা আছে। একজন পলাতক খুনি, তার সাথে একজন মাসুদ উদ্দিন চৌধুরী তিনি কর্মরত কর্মকর্তার সাথে তার সাথে যোগসাজশ, তার সাথে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে সরকারের একটা সুসম্পর্ক ছিল। তাদের মধ্যে যোগসূত্রটা কি সেটি আমরা ইনভেস্টিগেশন করছি। মোজাফফরকে আদালতে হাজির করতে মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবেদন করে প্রসিকিউশন। আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় মোজাফফর হোসেনের বিচার হবে সামরিক আদালতে। সেটি সেনা আইনে বিচার হবে এবং সেখানে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকার কোনোভাবে গুম ও বিচার বহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। আরও বলেন, গত 17 বছরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়া রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ। সচিবালয়ে সোমবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন। সুন্দরবন সংলগ্ন থেকে কোস্টগার্ডের পরিচয়ে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রায় 3 মাস পেরিয়ে গেলেও ওই যুবকের কোনো সন্ধান পায়নি পরিবার। একে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে গুমের প্রথম ঘটনা হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। প্রধানমন্ত্রীর উপদেষ্টার প্রেস ব্রিফিংয়ে উঠে আসে বিষয়টি। জাহিদুর রহমান জানান, বর্তমান সরকার কোনোভাবেই গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে প্রশ্রয় দেবে না। কাউকে যদি অন্য কোনো পরিচয় কেউ এটা করে থাকে, তাকে উদ্ধার করা বা যাবতীয় দায়িত্ব কিন্তু সরকারের। সুতরাং সরকার তার এই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর এবং সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। এই সরকার কোনো গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোকে প্রশ্রয় দেবে না। উপদেষ্টা আরও জানান, অনলাইনে গুজব এবং নারীদের নিয়ে সাইবার বুলিং রোধে আইনজীবীদের নিয়ে প্যানেল গঠন করা হবে। লয়ার্স প্যানেল তৈরি হচ্ছে, তারা জনগণকে বুঝিয়ে জানিয়ে কনভিন্স
করতে পারবেন যে আমরা যে ব্যবস্থা নিয়েছি এটা ন্যায্য ছিল এবং এটা জনগণের স্বার্থে। আমি বলছি এটা শুধু ডিসইনফরমেশন বা বোলিং সরকারের বিরুদ্ধে না, কোনো ব্যক্তিও যদি আক্রান্ত হন, তিনি যদি সেটার প্রতিকার চান, সেই ব্যাপারেও সরকার কাজ করবে। সরকারের এই মুখপাত্র আরও জানিয়েছেন, মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে তার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিমস্টেক সদস্য দেশগুলোর ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। দুপুরে বিমস্টেক সচিবালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকাপ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। সংস্থাটির মহাসচিব আরও জানান, এই উদ্যোগ বাস্তবায়ন হলে সদস্য দেশগুলোর মধ্যে আরও বেশি বাণিজ্য, ভ্রমণ, পর্যটন এবং পারস্পরিক আদান প্রদান বাড়বে। তবে স্কিমের বিস্তারিত বিষয়ে এখনও ঐক্যমত্য না হওয়ায় এই নিয়ে মন্তব্য করা সমীচীন নয় বলেও জানান তিনি। দীর্ঘ 8.5 ঘন্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিটির হাতাহাতির ঘটনায় রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা। সকাল 7টায় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় রেল লাইন অবরোধ করে তারা। এ সময় শিক্ষার্থীরা ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। ভুক্তভোগী শিক্ষার্থী ফোরকান উদ্দিন জানান, সোমবার রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফিরছিলেন তিনি। এ সময় যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টিটিরা টাকা আদায় করার প্রতিবাদ করেন তিনি। এজন্য তাকে মারধর করেন টিটিরা। লাস্ট বাট নট লিস্ট, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা আন্তনগর ট্রেনের স্টপেজ তৈরি করা। এগুলো নিয়ে বহু পর্যালোচনা করে, টাইমিং শিডিউল বিবেচনা করে আমরা 3টা ট্রেনের স্টপেজকে বিবেচনায় আনতে পেরেছি। এই প্রতিশ্রুতি ওখানকার যারা আমরা ছিলাম তারা সরকারের সঙ্গে পরামর্শ করে কথা বলে সেই দাবিটা, শিক্ষার্থীদের দাবি পূরণ করা হবে অচিরেই। সাতক্ষীরা 4 আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এই নিয়ে ফেসবুকে গাজী নজরুল ইসলাম দাবি করেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। গত 17 জুন প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে হয়। তিনি অভিযোগ করেন, গত 13 জুলাই রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার অফিসে অবস্থানকালে তাদের জিম্মি করে টাকা আদায় এবং পরে আরও অর্থ দাবি করে কয়েকজন। টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাকে বিবাহ বহির্ভূত সম্পর্ক হিসেবে প্রচার করাকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ উশু ফেডারেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা। সকালে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সদস্যরা। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা।